এটা একটা আন্দোলন। এই আন্দোলনটা পরবর্তীতে সরকার পতন আন্দোলনের রূপ নেয়। এটা আমার কাছে যুদ্ধ কখনো মনে হয় নাই। যদি আমার কাছে যুদ্ধ মনে হইতো তাহলে ধরেন যুদ্ধের ২ টা পক্ষ থাকে। আমি যেকোনো একটা পক্ষের হয়ে ছবি তোলার একটা সুযোগ আসতো। আমি এই আন্দোলনে ধরেন আমি সব পক্ষের জায়গা থেকে আমি ছবি তুলতে পারছি। আমার এবার যে ধরেন অভিজ্ঞতা হয়েছে সবচেয়ে বাজে, আমি আসলে সাধারণ ছাত্রদের দিক থেকে যখন ছবি তোলার চেষ্টা করছি, সবচেয়ে বাজে অভিজ্ঞতা হইছে। তুমি কে আমি কে, এই স্লোগানটা তো খুব স্ট্রাইকিং। এই স্লোগানটা ধরেন আসলে খুব মানে এক ধরনের প্রভাব পুরো আন্দোলনে পড়ছে। এবং ধরেন এই স্লোগান দিয়ে তো আসলে আন্দোলনে যখন ঢাকা ইউনিভার্সিটিতে স্লোগান দিয়ে যখন শুরু হলো রাতের বেলা, এই স্লোগানটা দিয়েই তো ধরেন এক ধরনের গণসমাবেশ হয়ে গেল রাতের বেলা শাহবাগে। সো এই স্লোগানটা খুব ইমপ্যাক্ট করছে এই আন্দোলনে। পরবর্তী যদিও স্টেটমেন্ট আসছে সাবেক সরকারের কাছ থেকে, এই ধরনের আসলে এটা মিস স্টেটমেন্ট দেয়া হইছে। কিন্তু এই স্লোগানটা আসলে পুরো আন্দোলনে ধরেন এক ধরনের আ থাকে না যে ট্রাম্প কার্ড স্লোগান। সাধারণ জনতা ধরেন ধরেন উচ্চবিত্ত, মধ্যবিত্ত বলেন, নিম্নবিত্ত বলেন, সব পেশার শ্রেণীজীবী যখন শাহবাগ থেকে শহীদ মিনারে জড়ো হলো, তখন না এক ধরনের আমার কাছে মনে হয়েছে সবাই খুব উৎসাহ নিয়ে যাচ্ছে ৯ দফা, ৯ দফা। তারপরে ধরেন হঠাৎ করে ১ দফায় চলে যাওয়া। এটা আসলে তখনও না, সত্যি বলতে আমি ব্যক্তিগত বলব আমারও না তখন আসলে মনে হয় না যে ১ দফা মানে এত গুরুত্বপূর্ণ হয়ে যাবে পরবর্তীতে। টিয়ার সেল মারার পর ওই জায়গায় আসলে কি করতে হয়, এটা আসলে অনেকে জানতো না। শুধুমাত্র এই জায়গা দিয়ে এগিয়েছিল মাঠের সংবাদকর্মীরা। আমি আপনার ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করি। যখন ঢাকা ইউনিভার্সিটিতে আ গায়েবী যে জানাজা হয় সম্ভবত ১৭ তারিখ। হওয়ার পরে তখন ছাত্ররা এগিয়ে যায় রাজু ভাস্কর্যের দিকে। তখন ওইখানে পুলিশ বাধা দেয় এবং পুলিশ তার সর্বোচ্চ বল প্রয়োগই করে। টিয়ার সেল, রাবার বুলেট ছুড়ে। তখন একটা বিশেষ বাহিনী ওরা মাঝখানে ছিল। পুলিশ ডিসি চত্বর থেকে একটা গ্রুপ আর রাজু ভাস্কর্যের একটা গ্রুপ। ২ গ্রুপ টিয়ার সেল মারতেছে আর রাবার বুলেট মারতেছে। ওইখানে আন্দোলন ছাত্র এবং সাংবাদিকরা ওরাও মাঝখানে পড়ে আছে। তখন টিয়ার সেল মারছে, তখন অনেকে কি করতেছে পানি দিয়ে চোখ মুছতেছে। মানে চোখে পানি দিচ্ছে তখন আসলে জ্বলতেছে। তখন আমি একজনকে বলতেছি ওখানকার এক কর্মকর্তা। আমি বলছি, "আপনারা তো ভুল করতেছেন। এখানে তো পানি দেয়া যাবে না। এখানে আগুন লাগবে, গ্যাস লাইট লাগবে।" আমি বলছি, "তাই নাকি?" আমি বলছি, "হ্যাঁ।" তখন সে আবার তার কলিগদেরকে বলতেছে, "তোমরা পানি দিও না, পানি দিও না।" তখন ওরা গ্যাস পাচ্ছে না। তখন অনেকের হাতে আগুন নাই। এমনও হইছে ধরেন অনেকে বলতেছে, "আমার কাছে টাকা আছে, টাকা পুরানো যাবে। কিন্তু আগুন তো নাই। কি করব?" ওই ঘটনার পর থেকে আমি এই আন্দোলন চলাকালীন সময় আমি সবসময় পকেটে একটা গ্যাস লাইট থাকতো। ৫ তারিখের পরে অনেক ছাত্র ধরেন ট্রাফিক কন্ট্রোল করছে। যে রাস্তায় ট্রাফিক পুলিশ ছিল না। তখন অনেক আমি ছবি যেহেতু তুলছি, অনেক ছবি তুলতে ওরা অনেকে বলতেছে ট্রাফিক পুলিশ অনেক কষ্ট করে। এটা আসলে এতদিন বুঝি নাই। আবার ওদের অনেকে বলতেছে ওরা তো অনেক দুর্নীতিগ্রস্ত। তখন আবার অনেকে আগায় যায় বলতেছে ওদের বেতনটাও তো দেখতে হবে। আপনি এই একটা আন্দোলনের মাধ্যমে আপনি আমাদের যে সমাজে বিভিন্ন লেয়ারে যে বিভিন্ন ধরনের বৈষম্য আছে, এই বৈষম্যটা না চোখ আঙ্গুল দিয়ে দেখা গেছে যে দেখো। একটা সময় ছাত্ররা আসলে সাংবাদিকদের উপর খুব ক্ষেপে যায়। ক্ষেপে যায় হচ্ছে কারণ হচ্ছে ওরা মনে হচ্ছে যে আ সাংবাদিকরা শুধু ওদের অ্যাটাকিং এর ছবি তুলতেছে, পুলিশ মারতেছে কিংবা সরকার দলীয় বিভিন্ন সংগঠন মারতেছে, ওদের ছবি তুলতেছে না, নিউজ হচ্ছে না। দিন শেষে কি ধরেন আমরা আসলে সবার ছবি তুলতেছি। এখন ধরেন আমার আসলে কাজ না যে আপনি জনে গিয়ে বলতে হবে যে ভাই আমি তো আপনার হয়ে ছবি তুলতেছি। আমার কাজ হচ্ছে এখানে আমার যেটা মনে হবে যে আমি সেফ জায়গা থেকে আমার ইকুইপমেন্টের মধ্যে সীমাবদ্ধ জায়গা থেকে যে ছবিটা আমি তুলবো আমি ওইটাই তুলবো। সেটা পুলিশ মারুক, সেটা ছাত্রলীগ মারুক কিংবা সেটা আন্দোলনকারী যেই হোক, আমি ছবি তুলছি। সাংবাদিকরা যারা মাঠে কাজ করে ওরা আসলে পলিসি মেকিং এর সাথে জড়িত না। ওরা ওদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে ছবিগুলো তুলে নিয়ে আসে। ওরা যা দেখে, ওরা যা ধারণ করতে পারে। কিন্তু যখন এটা যখন প্রকাশ করবে ওখানে আসলে ওদের কোনো হাত থাকে না। ছবি তোলার সময় আসলে আমি বাধাপ্রাপ্ত তেমন আমি ১ম দিকে আসলে এরকম বাধাপ্রাপ্ত হই নাই, সত্যতা বলতে। আমি ১ম বাধাপ্রাপ্ত হয়েছি হচ্ছে ১৮ তারিখ। একদম যদি বলি যে ১৮ তারিখ হচ্ছে আমার সাথে ছবি তোলা নিয়ে এক ধরনের ধরেন আ ছাত্ররা আমাকে অ্যাটাক করে।
ছবি তোলার কারণ। 18 তারিখ সায়েন্স ল্যাবের ঘটনাটা আমি বলতেছি। তো একটা সময় পুলিশ ছাত্রলীগদেরকে ঢাকা কলেজের ওইদিকে পার করে দেয়। আর ছাত্রদেরকে সায়েন্স ল্যাবের ওইখানে ওদেরকে অবস্থান নিতে বলে, পুলিশ চলে যায়। তখন আমি আমার কলিগরাও চলে গেছে অলমোস্ট। তো আমিও ফুট ওভারব্রিজ ক্রস করে আমিও ভাবতেছি যে আমি ধানমন্ডি 32 নাম্বার দিয়ে চলে আসবো। ফুট ওভারব্রিজ থেকে লাস্ট একটা ওয়াইডে যদি একটা ছবি তুলতে পারি এটাই, আর কিছু না তো। তো আমি যখন উপর থেকে ছবিটা তুলি, ছাত্ররা যে ভায়োলেন্স করতেছিল ওটা আসলে আমি তুলতেছিলাম। এটা ইন্টেনশনালি আমি আসলে ওদেরকে এটা দেখাবো না। মানে ছাত্ররা যে ভায়োলেন্স, আমি জাস্ট নরমাল ইঞ্জিনিয়ারটা চলতেছি। কিন্তু তখন ওরা নিচ থেকে আমাকে ঢিল মারে। তখন আমি পুরো ব্রিজের ওখান থেকে দৌড়ে নিচে দিয়ে নামবো একটা সিঁড়ি দিয়ে। ওরা একটা গ্রুপ সিঁড়ির নিচ থেকে উঠে আসে, আর একটা গ্রুপ পিছন থেকে আসে। পিছন দিয়ে যে গ্রুপটা আসে তাদের হাতে রড ছিল। তো রড দিয়ে আমাকে একজন বাড়ি দেয়। তো ভাগ্য ভালো, বাড়িটা আমার ঘাড়ে হালকা লাগে, কিন্তু বেশিরভাগ লাগে হচ্ছে আমার ক্যামেরার ব্যাগে। তো ওটা আমার তেমন এফেক্ট, কিন্তু সামনে থেকে ওরা যারা আসছে ওরা আমাকে বাঁশ দিয়ে যখন আপনি ফুটবল দিয়ে যখন নিচ দিয়ে আপনি নামবেন সিঁড়ি, তো আপনি যখন খুব কম ডিস্টেন্সে যখন আপনার একটু আঘাত করে, আঘাতটা কিন্তু অত লাগবে না। তো ওরা খুব কম ডিস্টেন্সে বাঁশ দিয়ে মারতেছে, আমার আসলে অত হচ্ছে না। এর মধ্যে একজন আমার মুখে আঘাত করে। তো আমার আর দুইজন আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে জোরে নিচে নামাবে। তো নিচে নামার পরে ওরা একজন আমার ক্যামেরা টান দিচ্ছিল। তখন আমার একটাই সিদ্ধান্ত হচ্ছে আমার ক্যামেরাটা কোনোভাবে ওদের হাতে দেওয়া যাবে না, আমি ক্যামেরা ধরে রাখতেছি। আমি নিচে গেলাম। এর মধ্যে একজন ভদ্রলোক, মানে ভদ্রলোকই বলবো, উনি এসে আমার কলার ধরছে। তখন আমার খুব মেজাজ চরম আমি বলছি যে আমি খুব বাজে ভাবে বলছিলাম যে কলার ছাড়। আমি এইভাবে বলছি যে কলার ছাড়। তো উনি সাথে সাথে কলার ছেড়ে দিছে। এবার আরেকজন বলছে, তখন আমি বলছি কি বলছে, আরেকজন বলছে ভাই উনি তো সাংবাদিক, থাক। বলছে না, ছবি ডিলিট করতে হবে। তো আমি ছবি ওদেরকে দেখা, আমি কয়েকটা ছবি ডিলিট করছি। তখন আমার ক্যামেরায় 2টা স্লট ছিল কার্ডের। তখন আমি স্লট চেঞ্জ করে ফেলি। স্লট চেঞ্জ করে অন্য একটা কার্ডে পুলিশদের ছবি দেখাই, পুলিশরা ফায়ার করতেছে। তো ওরা খুশি। ওদের প্রথম কমপ্লেন ছিল সাংবাদিকরা তো আমাদের পক্ষে নিউজ করে না। তখন আমি যেহেতু বাইরে মিডিয়াতে আমার টুকটাক কাজ করা হয়, তখন ওরা আমার বাইরে মিডিয়া সময় জানলো, আমার দেশীয় যে মিডিয়া আছে ওটা সম্পর্কে জানলো। জানার পর ওরা বলছে না ঠিক আছে, ওরা তো আমাদের পক্ষে নিউজ করছে। এরপর তার মধ্যে দুইজন আমাকে, মানে ওখানে যা মারছে আমার চশমার সময়, যাই হোক। এরপর দুইজন আমাকে এসে বলছে ভাই ভুল হয়ে গেছে, আমরা আসলে বুঝি নাই। তখন আমি একটা ডায়লগ দিছি, যেমন দেখেন 28 অক্টোবর বিএনপি সাংবাদিকদেরকে মেরে কিন্তু ব্যাক ফুটে চলে গেছে, এবং আপনারা কিন্তু এই কাজটা করতেছেন এখন। ছাত্রদের কাছে আসলে সরঞ্জাম বলতে বাঁশ, ইটের খুব ভাঙা অংশ, আর হচ্ছে ফুটওভার ব্রিজের যে রড দিয়ে যে রড গুলো ভেঙে ওরা যা করছে, এটা হচ্ছে ওদের কাছে সরঞ্জাম। ছাত্র আন্দোলনকারী, আপনি যদি ওদের প্রতিপক্ষ, আপনি তখন তাদের দুইজনকে দাঁড় করাতে হবে। এক হচ্ছে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, আরেক হচ্ছে তখন ওই সময়ে সরকার ক্ষমতা দিয়ে দিল যে বিভিন্ন অঙ্গ সংগঠন ছিল, ওদেরই বিভিন্ন অঙ্গ সংগঠন ছিল। ওদের হাতে ধরেন সবকিছুই ছিল। অবভিয়াসলি ছাত্রদের চেয়ে বেশি, ছাত্রদের কাছে আসলে বলতে কিছুই ছিল না। একটা জিনিস ছিল ছাত্রদের, সেটা হচ্ছে সাহস। এবং ওরা যেটা করতেছে, আমার কাছে মনে হচ্ছে যে আবু সাইদের যে মৃত্যুটা এই আন্দোলনটার মধ্যে ছাত্রদের মধ্যে এক ধরনের অস্ত্র দিয়েছে। সেটা হচ্ছে সবাই না ধরেন কেউ ফায়ার করবে ভাবতেছে, কেউ বলে ওরা সামনে যে আবু সাইদ যেভাবে পোজ দিয়েছিল ওইভাবে ওরা আসলে দাঁড়াচ্ছিল। পুলিশ আসলে অসহায় ছিল। আপনাকে যখন উপর থেকে যখন অর্ডার করবে যে ফায়ার করতে, আমার চোখের সামনে বলে আমি কয়েকটা ঘটনা দেখছি, ওখানকার যে ইনচার্জ ছিল পুলিশের, সে কিন্তু ফায়ার করতে বারবার নিষেধ করতেছে। এবং আমি একজন ইয়ং পুলিশ অফিসারকে দেখছি, উনি এসে বলছে আমি এখন এখানে কমান্ড করব, আমি এখানে আসি, আমার অনুমতি ছাড়া এখানে কোনো ফায়ার হবে না। এবং সেটা খুব লাউডলি বলছেন, বোল্ডলি বলছে। একটা গ্রুপের মধ্যে ধরেন 10 জন আপনার কথা শুনলো, 2 জন কিন্তু ধরেন নাও শুনতে পারে। ও আস্তে করে ধরেন পিছন দিয়ে একটা ফায়ার করে দিল। ধরুন ওই দিন এরকম একটা ঘটনা ঘটলো, আমি আমার এক কলিগ রনি ভাই আর একজন পুলিশ কর্মকর্তা, আমরা ওইখানে একটা জায়গায় গল্প করতেছি। ওখানে একজন পুলিশ মানে কনস্টেবল হবে, সে হচ্ছে অস্ত্রটা একটু দেখতে গিয়ে একটা ফায়ার হয়ে গেছে। কপাল হলো অস্ত্রটা নিচের দিকে ছিল, ওই ফায়ারটা যে হয়েছে ওইটা আমাদের ওইখানে 3 জনের মধ্যে যে কোনো একজনের গায়ে লাগতে পারতো, পায়ে। সেটা পুলিশ সদস্য হইতে পারতো, সেটা আমার যে কলিগ রনি ভাইয়ের গায়ে লাগতে পারতো, সেটা আমার গায়ে মানে পায়ে লাগতে পারতো। এটা আসলে দুর্ঘটনাবশত হয়ে গেছে। কিন্তু ধরেন ঠিক এই ফায়ারটা যদি ছাত্রদের দিকে হইতো, কেউ যদি মারা যেত, তখন আপনি চিন্তা করেন আসলে এই যে মিসকমিউনিকেশনের কারণে যে মুভটা তৈরি হইতো, এটা দায়ভার আসলে দিন শেষে সরকারকে নিতে হবে। এই আন্দোলনে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়েছে সেটা হচ্ছে
আপনি যদি আপনার সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে আসলে কোনো ফটো সাংবাদিকই কাজ করে না। বলব ওরা আসলে ওদের সর্বোচ্চ চেষ্টা করে একটা ভালো ছবি তোলার জন্য। সেটা ওরা আঘাতপ্রাপ্ত হোক। কিন্তু দিন শেষে সবারই তো আসলে পরিবার থাকে। পরিবারের যখন টান পড়ে, আমার পরিবারে কি হবে? এই ভয়টা যখন ঢুকে তখন আসলে একটু সেফটি সিকিউরিটি আসে। সেফটি গার্ড বলতে আসলে তেমন কিছু ছিল না। প্রতিদিন যেভাবে বের হই ওইভাবে বের হই। কারণ হচ্ছে সর্বোচ্চ হেলমেটটা সেফটি হিসেবে ইউজ করছে ম্যাক্সিমাম ফটোগ্রাফারই। কিন্তু সেটা ধরেন আমি ওটাও তখন ইউজ করি নাই। তখন আমি আসলে আমার কাছে ছিল না। আর আমার কাছে মনে হচ্ছে হেলমেট পরে দৌড়ানো আমার জন্য খুব কঠিন। কিন্তু আসলে হেলমেট থাকাটা দরকার ছিল। মানে উচিত ছিল। আর আপনি যদি বলেন বাংলাদেশে পাসপোর্টের যে সেফটি গার্ড গুলো দেওয়া হয় কিংবা যেগুলো পাওয়া পাওয়া যায় ওগুলো আসলে অতটা কার্যকর কিনা আমার কাছে মনে হয় না। কারণ হচ্ছে এটার সাথে আর্থিক বিষয় জড়িত। আন্দোলনকারী এবং ছাত্রলীগের মধ্যে দৌড়াদৌড়ির মধ্যে একটা দুইজনের মধ্যে মুখোমুখি হয়ে যায়। মুখোমুখি হয়ে একজন জড়ায় ধরে আরেকজনকে, পরে একজন পড়ে যায়। পড়ার সময় চারপাশ থেকে ওকে মারা হয়। মারার পরে সে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পরে ওখানে আবার মারা হয়। তারপর একজন মোটামুটি মারার পরে সবাই দৌড়ে চলে যাচ্ছে আবার। পরে লাস্ট মোমেন্টে একজনকে দেখি ও একটা বাড়ি দিচ্ছে আবার মাথার মধ্যে রড দিয়ে। তখন আমি ছবি তুলছি, তখন আমার কাছে মনে হয়েছে যে আমি একটু মানে আমার না আমি আসলে মানে আমি জানি না কি জানি মনে হয়েছে। আমি বলছি আমি তখন তাড়াতাড়ি দৌড়ায় যাই, একটা ছবি তুলি, ওর ব্লাড পড়তেছে। এরপর আমি ওর একটু আলগানোর জন্য যাই যাতে উঠাই। এরপর আরো ২ জন মানুষ ছিল, ওনারা আসে খুবই ওয়েট ছিল। তো আমি আরো বাকি ২ জন মিলে ওনাদেরকে একটু ক্যারি করে একটা ভ্যানের মধ্যে উঠে দিয়ে ওনাকে আমি হাসপাতালে নিয়ে যাই আরকি। তারপর আমি চলে আসতেছি। তখন আমার আর কয়েকজন কলিগ বলতেছিল যে, "ভাই আপনি রিস্ক নিচ্ছিলেন। এটা তো আসলে ঠিক না।" মানে কারণ আসলে ঠিক নেই কারণ আমি বলতে যখন ওনাকে উঠাতে যাই তখন পিছন দিয়ে যে আরেকটা বাড়ি দেওয়ার জন্য আসছিল, আমি জানি না ওখানে বলতেছিল, ওই বাড়িটা যদি দিয়ে দিত তাহলে ওটা আমার মাথায় লাগতো পিছনে। তো ধরেন তাহলে আমার হয়তো কিছু একটা হইতো। আমার না আসলে তখন মনেই হয় না যে আমার কিছু একটা হবে। মানে আমার কাছে মনে হচ্ছে যে না আমি একটু আগাই। মানে এটা আমি আপনাকে এই কারণে বলতেছি ধরেন আমি যদি ওইদিন না আগাইতে পারতাম, মানে এটা আমার ব্যক্তিগত একান্ত যে আমার মনে হয় ছবি তোলাটা আমার জন্য একটা মানে ছেড়ে দেওয়ার মতো অবস্থা হইতো। কারণ হচ্ছে আমার কাছে তখন মনে হয় যে আমি তো আগাই নাই। তখন আমার কাছে নিজের কাছে খুব অপরাধী হইতো। আমি যদি পেশাগত জায়গা থেকে যদি আমি না আগাই, আমি রাইট। দেখেন ওইখানে কিন্তু আমরা সবাই কলিগরা মিলে এক হয়ে চেষ্টা করছি আমাদের জায়গা থেকে। অনেক রাতে আমার এই এক কলিগ আমাকে টেক্সট করলো যে, "ভাই এই আপনি যারে ভ্যানে উঠাই দিছেন ও তো মারা গেছে।" এই মারা যাওয়ার সংবাদ শোনার পরে মানে হঠাৎ মাঝে, মাঝে মনে হয় যে কি আমি যে লাস্ট ছবিটা তুলছি উনাকে ধরার আগে। উনার চোখগুলো মনে হচ্ছে আমাদের তাকায় আছে। ওই ছবিটা আমার খুব মানে এখনো আমি চোখ বন্ধ হয়ে আমি আপনাকে বর্ণনা করতে যে ওই ছবিটা আমাদের তাকায় আছে। এবং এই অনুভূতি ধরেন এটা আসলে একান্ত আমার। এটা আর কারো না। ধানমন্ডি ২৭ এ আমি ছবি তুলতে যাই তখন ওইখানে আ সরকার দলীয় যে সংগঠনের মধ্যে যেকোনো একটা সংগঠন সেটা ধরেন যে কেউ হতে পারে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ যে ওদের হাতে অস্ত্র। আমার ইকুইপমেন্ট সংকট। তো আমি জানি যে আসলে আমার এখানে হবে না। আমাকে একটু কাছে গিয়ে ছবিটা তুলতে হবে। তখন ওখানে যাদের হাতে অস্ত্র ছিল ওরা ইশারা করছে যে, "চলে যাও।" তখন আমি আসলে ওখানে রিস্ক নিই। কারণ আসলে আমার রিস্ক নিয়ে আমার ছবিটা হবে না। আরেকটা দিন যেটা হচ্ছে সেটা সম্ভবত ১৭ তারিখ। ১৭ তারিখ ঢাকা কলেজের সামনে। ওখানে ঐদিন খুব মারামারি হচ্ছে। ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। তো আমি আ ঢাকা কলেজের অপোজিটে গ্লোব শপিং মার্কেটে একটু সামনে ওইখানে অ্যা ছাত্রলীগের পক্ষে আমরা ছিলাম। মানে ওই যে দিক থেকে ছাত্রলীগ ছিল ওইখানে আওয়ামী লীগের ওখানে তো একজন 3 কোয়ার্টার পরে একজন ইয়ং তরুণ। তার হাতে আমি অস্ত্র দেখছি ছোট। তখন আমি বলছি আমি তাহলে এখানে দাঁড়াই। কোনমতে যদি তার হাতে অস্ত্র ছুড়ে যদি একটু তোলা যায় কারণ ডিসট্যান্স মোটামুটি কাছে আছে। তো ওই ভদ্রলোক একবার সামনের দিকে তাকায়, একবার আমার দিকে তাকায়, একবার ওর হাতের দিকে তাকায়। তো আমি তখন ক্যামেরায় হাত দিয়ে রাখছি যে আমি জাস্ট হাতটা একটু উপরে উঠাইলে আমি ছবিটা তুলবো। তখন ও আমাকে পাহারা দেয়, তার অস্ত্রটা তুলে ফায়ার করবে কি করবে না সিদ্ধান্ত নিচ্ছে। তখন আমিও ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছি। কারণ আমি আসলে মানে আমি বুঝতেছি না ছবি তুলবো কি তুলবো না। তখন আমিও ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছি। ভদ্রলোক অস্ত্র নিয়ে হাতের মধ্যে আছে। কিন্তু ছবি তো তুলতে পারতেছি না। সে অস্ত্রটা উঠাচ্ছেও না যে কখন উঠাবে। কিন্তু সে অস্ত্র এমনভাবে রাখছে মানে ছবি তোলা কোনো সম্ভব নয়। ওটা খুব মজা লাগছে ধরেন মানে উনি আমাকে পাহারা দিচ্ছে, আমি ওনাকে পাহারা দিচ্ছি। ইকুইপমেন্ট সংকট। আমরা যারা লোকালি কাজ করি, ইকুইপমেন্ট আসলে একটা ধরনের আমার অনেক ছবি ছিল আমি আসলে তুলতে পারিনি সত্যি কথা বলতে কি আমার ইকুইপমেন্টের কারণে। কিন্তু আমি দেখেই গেছি। মানে আমি দেখতেছি আচ্ছা ছবিটা আমার হচ্ছে না।
তাকায় আছি, ছবি তুলতে আমার ভালো লাগে, মানে যে কোনো ধরনের ছবি। প্রতিদিন আমার আফসোস হয়, মানে আমার এখনো আফসোস, ইস! আমার যদি ওই ধরনের লেন্স থাকতো আমি মনে হয় ছবিটা তুলতে পারতাম। ভালো খারাপ ওইটা আমি জানি না, কিন্তু আমি পারতাম। যারা লোকাল মিডিয়া কাজ করে ওদের অনেক ধরনের হতাশা আছে। কারণ হচ্ছে ওরা ছবিটা প্রকাশ করতে পারতেছে না। আপনি যখন দিনের পর দিন কাজ করবেন, আপনি ছবি ছাপাইতে পারবেন না, তখন আপনার মধ্যে এক ধরনের হতাশা কাজ করবে। আমি লাকিলি ধরেন এই হতাশা থেকে বের হওয়ার একটা জায়গা আমার আছে। আমি আসলে বিভিন্ন কন্ট্রিবিউটর একটা সুযোগ আছে আমার ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে আমি কাজ করি। সুযোগ আছে আলাদা প্ল্যাটফর্মে আমি ছবি প্রকাশ করার। তো আমার আসলে অতটা হতাশ হয় নাই। শুধুমাত্র ওই সময়টা আমার খারাপ লাগছে যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল। না আমি ছবি তুলতে পারতেছি, আমার সাথে ওভার দ্য ফোন আমার বাইরের কলিগরা যোগাযোগ করতেছে ডিরেক্ট ফোন করে, কিন্তু বলতেছে কোনোভাবে কি ছবি পাঠানো যায় কিনা। তো ওই কোনোভাবে আসলে অপশন ছিল না। থাকলে হয়তো আমার আরো কিছু ছবি পাবলিশ হইতো, যেগুলো আসলে হয় নাই আরকি। পরবর্তীতে ওগুলো হইছে, কিন্তু ডেইলি ইভেন্ট হিসেবে নিউজে আসলে ছবি যে ডিমান্ড থাকে ওই দিনের, এটা আসলে পরে হয় না। এটা আসলে আর্কাইভ হিসেবে ইউজ করা হবে। কিন্তু ওই ইন্টারনেট ব্ল্যাক আউটটা আসলে আমাদের ফটোগ্রাফারদের জন্য খুবই নেগেটিভ ভাবে এফেক্ট পড়ছে। কারণ রিপোর্ট আপনি যখন ওভার দ্য ফোনে রিপোর্ট আপনি দিতে পারবেন। কিন্তু আপনি তো ভিজুয়াল যদি না পাঠাতে পারেন, তখন আপনার জন্য হতাশা।